পুলিশ অফিসারের সামনে কম্পাসকে হুমকি দিল মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সিকিউরিটি গার্ড শিবুকে দিয়ে সব সত্য বের করতে চায় কম্পাস। ঠিক তখনই দেখা যায় মুক্তিকে মুখোশ পরিয়ে শিবুর সামনে নিয়ে এলে চার পাঁচ জনকে একসঙ্গে সেম ভাবে সাজানো হয়। তখনই শিবু চিনে নেয় মুক্তিকে। মুক্তিকে বলতে থাকে, এই চোখটা আমি কখনো ভুলবো না। এই চোখটাই ছিল, এই চোখটা আমি আমি কখনোই ভুলবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থেকে যাবে। কারণ কারণ আমি দেখেছিলাম যে এই চোখটা আর সঙ্গে ছিল আরো দুটো, একটি ছেলে একটি মেয়ে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, আর ছেলেটা আমার মাথায় রিভলভার ধরেছিল, আমাকে ভয় দেখাচ্ছিল, আমাকে হুমকি দিচ্ছিল, বলছিল আমি যেন আমি যেন সবটা সবটা করি, আমি যেন কম্পাস মাকে ফোন করে ওখানে আসতে বলি, তা না হলে আমাকে শুট করে দেবে। তখনই দেখা যায় মুক্তি মুখোশ খুলে বলতে থাকে, ওই লোকটা বললো আর তাই হয়ে গেল। এই কম্পাস কম্পাস আমাকে ফাঁসাতে চাইছে, আমি তোমাকে ছাড়বো না কম্পাস। এভাবে এভাবে আমাকে ফাঁসানো তো এটার ফল তোমাকে ভুগতে হবে। ফলটা তুমি বুঝতে পারবে, হারে হারে বুঝতে পারবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তা সত্য করে বলো তো, ওখানে কে কে ছিলে তুমি? তখনই মুক্তি বলে ওঠে, আমি একাই ছিলাম, কেউ ছিল না, আমি একাই ছিলাম। বুঝতে পেরেছো তুমি? এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই কম্পাস বলতে থাকে, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি তুমি ছিলে ওখানে, তাই তো? তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ ছিলাম। তখন মুক্তি মনে মনে বলতে থাকে, আমি যদি নিজের দোষটা স্বীকার করে না নিই, তবে আমার ছেলেটাকে এসবের মধ্যে টানা হবে। আমার ছেলেটাকে টানলে তো হবে না, আমার ছেলেটাকে যদি টেনে নিয়ে আসে, আমার ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যায় অখিলেশ রেগে যায় আর বলতে থাকে, ছি মুক্তি, তুমি আর কত নিচে নামবে? তোমাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। ছি, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো একটি মেয়ে, কিন্তু তুমি যে প্রতিশোধের তাড়নায় এতটা জঘন্য হয়ে উঠবে, এতটা নিচে নেমে যাবে, এটা আমি কখনোই ভাবিনি। তখনই কম্পাস বলতে থাকে, এটাই শেষ নয়, আরো আরো অনেক কীর্তির কথা জানি আমি, অনেক কীর্তির প্রমাণও আছে আমার কাছে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি আরো কি বলতে চাইছো কম্পাস? আমি কি করেছি আর? বলো বলো কি করেছি আমি? তখন এই কম্পাস বলতে থাকে, তুমি এতটা কনফিডেন্স নিয়ে বলছো, তোমার লজ্জা করছে না মুক্তি মাসি? তুমি কি কি করেছো তুমি জানো না? এরপরে মুক্তি বলতে থাকে, হ্যাঁ আমি কি করেছি বলো, আমি কি করেছি? তখনই কম্পাস বলতে থাকে, তুমি আরো কি কি করেছো সবটাই আমি বলছি। তুমি তুমি আমি আমি তুমি একদিন মাকে মারার জন্য মায়ের কফিতে বিষ মিশিয়ে দিয়েছিলে, দাওনি? তখন মেঘমালা বলতে থাকে, হ্যাঁ দিয়েছিলে, তুমি অবশ্যই দিয়েছিলে, কিন্তু তুমি স্বীকার করনি, অস্বীকার করে গিয়েছিলে। তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি আমি করেছি, তাতে তাতে তুমি তুমি কোনোভাবে প্রমাণ দেখাতে পারবে? আমি এসব কিচ্ছু করিনি, বুঝতে পেরেছো? এরপরে মুক্তি বলতে থাকে, তোমাকে যে আশ্রমে অ্যাটাক করা হয়েছিল মা, সেটাও মুক্তি মাসিরই কারসাজি। কারণ কারণ আমি মুক্তি মাসিকে একদিন রাতে ক্যাফেতে যেতে দেখি। এরপরে আমি মুক্তি মাসির পিছু করি, সেখানে গিয়ে দেখতে পাই কারোর সঙ্গে মুক্তি মাসি কথা বলছে। সেখানে সেখানে কেউ বসেছিল, তার সঙ্গে মুক্তি মাসি প্ল্যান করছে। অবশ্য আমি তাকে দেখতে পাইনি, শুধুমাত্র তার নামটা, তার সঙ্গে কথা বলাগুলো শুনে নিয়েছিলাম। মুক্তি মাসির নেক্সট টার্গেট ছিল তুমি। ওরা ওরা নেক্সট টার্গেট করেছিল মাকে মেরে ফেলতে চেয়েছিল। এরপরে এরপরে দেখা যায় কম্পাসকে যারা পুঁতে দিয়েছিল তাদেরকে সামনে নিয়ে আসে আর বলতে থাকে, এই লোকগুলোকে দিয়ে আমাকে পুঁতে দিয়েছিলে মাটিতে, কি মনে পড়ে মুক্তি মাসি? তখন মুক্তি বলতে থাকে, এসব সব মিথ্যে, ওরা ওরা মিথ্যে বলছে, ওরা তো আমার উপরে অ্যাটাক করেছিল, তাই না? তখনই অফিসার বলতে থাকে, কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা আমরা খুব ভালো করেই জানি। যদি মিথ্যে হবে তবে আপনি কেন এখানে মাটি খুঁড়তে এসেছিলেন? মাটি খুঁড়ে কি দেখার চেষ্টা করছিলেন বলুন মুক্তিদেবী? এখানে কি খুঁজতে এসেছিলেন আপনি? তখনই দেখা যায় মুক্তির চোখটা বন্ধ হয়ে যায়। এরপরে বিহান বলতে থাকে, মা তোমাকে আমি বলেছিলাম না যে এই মুক্তিমাসি সুবিধার নয়? তুমি তুমি মুক্তিমাসিকে বারবার থাকতে দিয়েছো। ওনার এই ন্যাকা কান্নায় ভিজে গিয়ে আমরা আমরা ওনাকে সব বারবার ক্ষমা করে দিয়েছি, সেটাই আমাদের বড় ভুল। ওনাকে ওনাকে ক্ষমা করা উচিত নয়, উনি ক্ষমার যোগ্যই নয়। ওনাকে ক্ষমা করাটা সত্যি বোকামি। যদি আমরা ওনাকে ক্ষমা না করতাম তবে হয়তোবা আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। ওনাকে আমরা জেলে দিয়ে দিতাম, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। কম্পাস এতটা সাফার করতো না। তখন তখন দেখা যায় এ কথা শুনে মুক্তি মুক্তি মনে মনে বলতে থাকে,
যদি কম্পাস অভিজ্ঞান দত্তকে দেখে ফেলতো তবে তো আমার শেষ ভরসাটুকু চলে যেত। অভিজ্ঞান দত্ত যদি কোনোভাবে সামনে এসে যেত আমি তো কোনো হেল্পই পেতাম না। এরপরে রশ্মিকা বলতে থাকে, আচ্ছা মুক্তিবাসী, তুমি তো আমাদের ছোট থেকে মানুষ করেছো, বলো আমরা তো তোমাকে নিজের মাসি মনে করেছি, আর তুমি তুমি এমনটা কেন করে, কিভাবে করলে? এত বছর হলো আমাদের সঙ্গে থাকছো, আমাদের বাড়িতে খাচ্ছো, আমাদের নিয়ে মাতিয়ে আছো, আমাদের জন্য কি তোমার একটুও মায়া সৃষ্টি হয়নি? আমাদের জন্য তোমার একটুও কষ্ট হয়নি? এত বড় একটা জঘন্য কাজ করেছো। মা, জেম্মা তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি জেম্মাকেও মারতে দুবারও ভাবোনি, তুমি জেম্মাকে বারবার মারতে চেয়েছো, বারবার। আবার আবার এভাবে ছোট বৌদিকে মারতে চেয়েছো। তুমি এতটা হিংস্র কি করে হলে বলো তো? তোমাকে তো আমরা নিজেদের আইডিয়াল মনে করতাম মুক্তিবার শিখতাম বেস্ট, আমাদের আমাদের কত ভালোবাসে, সবকিছু হ্যান্ডেল করে, আমাদের পরিবারের সবার যত্ন নেয়, খেয়াল রাখে। কিন্তু ভাবিনি যে তুমি এভাবে এভাবে নিচে নেমে যাবে। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এরপরে দেখা যায় যে বিহান বলতে থাকে, রশ্মিকা, এতটা ভাবিস না, উনি আর নিজের মধ্যে নেই। উনি নিজেকে নিজেকে অন্য মানুষ তৈরি করে ফেলেছে। উনি যদি মানুষের মতো মানুষ থাকতেন, নিজের মধ্যে থাকতেন, তবে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। আমরা আমরা মুক্তিবাসীকে কতটা ভালোবেসেছি বলতো মুক্তিবাসী, তুমি নিজেই বলো। তোমাকে আমরা ভালোবাসিনি, তোমাকে আমরা মায়ের থেকেও বেশি ভালোবেসেছি, কারণ তুমি তুমি আমাদের সবসময় খেয়াল রাখতে। এরপরে কম্পাস বলতে থাকে, মুক্তিবাসী তো আমাকে আমাকে ধরার কম চেষ্টা করেনি। ওই যে ড্রয়িং রুমে আমার মাথায় জল ঢেলে দিয়েছিল, আমার মনে আছে? আমার মাথা থেকে চুল দাড়ি গোঁফ টানছিল, সবাই মিলে বলার পরে ছেড়ে দিয়েছিল। সেদিন মুক্তিবাসী পরীক্ষা করছিল যে আসলে আমি ত্রিলোচন টিকে কিনা, নাকি আমি ছদ্মবেশে এসেছি। সেটা পরীক্ষা করার জন্যই মুক্তিবাসী সেদিন ইচ্ছে করে আমার মাথায় পানি ঢেলে দিয়েছিল, আর সেটা দেখার জন্য উনি মুছে দেওয়ার নাটক করছিল। এরপরেই এরপরে দেখা যায় কম্পাসকে মেঘমালা বলতে থাকে, আচ্ছা কম্পাস, তার মানে তুই যে কলেজে যে লাফিং গ্যাসটা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা তোরই কাজ, তাই না? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ, সেটা সেটা আমারই কাজ। আমি করেছিলাম, কারণ কারণ সেদিন যদি আমি না করতাম তবে আমার নিজের স্মরণ সেবা কেউ নিজে কি করে দেখবে বলো? আবার আবার ওই যে শ্রাদ্ধেরটা যে নষ্ট হলো সেটাও কিন্তু আমিই করেছিলাম। তা না হলে বকুনি খেতাম না এখন তোমাদের হাতে। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপরে ঋতুজা এসে কম্পাসকে বলতে থাকে, কম্পাস মা, তুই একদম একদম ভাববি না। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো বলো? তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার প্রচন্ড রাগ হয়েছিল, আমার মেয়েটা আমাকে না বলে কি করে যেতে পারে। সত্যি আমার অনেক রাগ হয়েছিল, তুই আমাকে না বলে এভাবে চলে গিয়েছিস। আমি আমি শুধু বলছিলাম আমার মেয়েটা এভাবে আমাকে না বলে কি করে যেতে পারে, কিন্তু বিশ্বাস কর, এখন আমার এক বিন্দুও রাগ নেই। আমার আমার সব রাগ শেষ হয়ে গেছে, সব রাগ শেষ হয়ে গেছে, আমি আর এক বিন্দুও রাগ করছি না। এরপরে দেখা যায় এই বলে ঋতুজা কম্পাসের কপালে চুমু খায়। তখনই রশ্মিকা বলে, আচ্ছা ছোট বৌদি, তুমি এখন ঠিক আছো তো? এরা তো তোমার উপরে অনেক রকম টর্চার করেছে, অনেক রকম তোমাকে তোমাকে আঘাত করার চেষ্টা করেছে, তুমি ঠিক আছো তো এখন? তখনই দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, তুই ঠিক আছিস তো? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি একদম একদম ঠিক আছি। তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস, তুই আমাদের কিচ্ছু জানালি না? তুই তো আমাদের জানাতে পারতি, তাই না? আমাদের জানালেই তো হতো, আমরা তো তবে একটু শান্তি পেতাম যে আমাদের কম্পাস বেঁচে আছে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি যদি তোমাদের সবটা বলেই দিতাম তবে কি আমি এই নাটকটা করতে পারতাম বলো? মুক্তিমাসিকে কি হাতে নাতে ধরতে পারতাম? কিছুতেই পারতাম না। এই বিহান স্যার জেনে গিয়েই তো আমার আমার যা যা অসুবিধা করে দিয়েছে না। ওনাকে বলেছি একটু একটু কষ্ট পাওয়ার নাটক করুন, কিন্তু উনি তো নাটক করতেই পারে না। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, ভালোই কম্পাস, তোমার তোমার বলিহারি, তুমি তো দেখছি খুব ভালো নাটক সাজাতে পারো, খুব ভালো ড্রামা করতে পারো। তা তা এখানে এখানে এক্সপেরিমেন্ট না করে ড্রামায় নাম দিলেই তো পারো। তখনই বিহান বলতে থাকে, শোনো মুক্তিমাসি, কম্পাস কি করবে না করবে সেটা কম্পাসের নিজের ব্যক্তিগত ব্যাপার। তুমি একদম কম্পাসকে কথা শোনাতে আসবে না। তোমাকে তোমাকে সত্যি আমার এখন ঘৃণা হচ্ছে। তুমি যে এতটা নিচে নামতে পারো, তুমি যে এতটা জঘন্য, আমি আমি ভাবতেও পারছি না। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, হ্যাঁ আমি আমি জঘন্য, এখন তো আমি জঘন্যই হয়ে যাব, কারণ কারণ এখন তো আমি খারাপ। আগে যখন তোর মা তোদের খোঁজ নিত না, আমি তোদের দেখাশোনা করতাম, আমি তোদের
আমি তোদের ছোট থেকে বড় করলাম, তখন তখন মুক্তি মাসি অনেক ভালো ছিল। মুক্তি মাসি তোদের তোদের কখনো খারাপ চাইনি, মুক্তি মাসি সবসময় তোদের ভালো চেয়েছে। আর এখন এখন মুক্তি মাসি খারাপ হয়ে গেছে তাই না? এখন বউ পেয়েছিস, বউয়ের কথায় উঠছিস বলছিস, এখন তো মুক্তি মাসিকে খারাপই লাগবে। তখনই তখনই বিহান বলতে থাকে, বাজে কথা একদম বলবে না মুক্তি মাসি, তোমাকে আমরা ভালোই ভাবতাম। তুমি যদি ভালো কাজ করতে তবে আমরা কখনোই তোমাকে খারাপ ভাবতাম না। কিন্তু তুমি তো লোভে এতটাই মরিয়া হয়ে উঠেছো যে সবকিছুই হারাতে চাইছো, শেষে দেখবে একুল ওকুল দুটোই হারিয়ে ফেলবে। তখন তখন কম্পাস বলতে থাকে, শোনো মুক্তিমাসি, তোমাকে আমি একটা কথা বলি, অতি লোভ করা ভালো নয়। তুমি যে লোভে পা দিয়েছো না, সে লোভ তোমাকে ধ্বংস করে দেবে, কখনো কখনো উঁচুতে উঠতে দেবে না, তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাবে। এরপরে ঋতুজা বলতে থাকে, শোন শোন মুক্তি, তোকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে নিয়ে এসেছিলাম। তোকে তোকে আমি কতটা কতটা ভালোবেসেছিলাম সেটা তুই খুব ভালো করেই জানিস। কখনো আমি তোকে ছোট হতে দিইনি, কিন্তু কিন্তু তুই যে এভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি সেটা আমি কল্পনাও করতে পারিনি। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ তাই তো, এখন তো সব দিক থেকে আমারই দোষ হবে তাই না? এরপরে দেখা যায় অফিসারকে বলে কম্পাস যে ওনাকে নিয়ে যান, এখানে এখানে ওনার থাকাটা ঠিক হচ্ছে না। যতক্ষণ এখানে উনি থাকবে ততক্ষণই ঝামেলা বাড়বে, তাই ওনাকে নিয়ে যান। এরপরে কনস্টেবল মুক্তিকে ধরে বলতে থাকে, আসুন ম্যাম আসুন, এখানে এখানে সময় নষ্ট করবেন না। ঠিক তখনই যাবার সময় কম্পাসকে হুমকি দেয় মোনালিসা। মুক্তি বলতে থাকে, আমি আমি খুব শীঘ্রই চলে আসছি, আমি খুব শীঘ্রই এসে তোমাদের জীবনটা নরক করে দেব। কম্পাস, তুমি তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি সেটা তোমার কোনো ধারণাই নেই। তখনই কম্পাস বলতে থাকে, ঠিক আছে, তোমার তোমার যেটা খুশি তুমি করতে পারো মুক্তি মাসি, আমার কোনো আপত্তি নেই। তোমার তোমার যেটা ইচ্ছে যেটা খুশি তুমি করে দেখাও। তখন তখন দেখা যায় এই কথা শুনে মুক্তি বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখবো। এই বলেই চলে যায় মুক্তি সহ পুলিশ অফিসাররা। এরপরে দেখা যায় বিহান ঋতুজাকে বলতে থাকে, মা, তোমাকে আমি বলেছিলাম না খুব শীঘ্রই ভালো খবর আসবে, এই দেখো ভালো খবর এসেছে। আমি তো তোমাকে এই কারণেই বলেছিলাম, কিন্তু তুমি তো বুঝতে পারোনি। আমি বেরোবো, তুমি আমাকে বেরোতেই দিচ্ছিলে না। আমি তো কম্পাসকে বাঁচাতে ছুটে গিয়েছিলাম, আমি যদি না যেতাম তবে আজকে কি হতে পারতো তুমি জানো? তখন তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বাবা, বুঝতে পারছি, আজ তুই না থাকলে কম্পাসটা আর ফিরে আসতে পারতো না। এই বলে দেখা যায় রুদ্রকে জড়িয়ে ধরে বিহান, এদিকে কম্পাসকে জড়িয়ে ধরে ঋতুজা বলতে থাকে, আমার মেয়েটার কিছু হয়ে গেলে এই মাটা বাঁচতে পারবে না। আমি তো নিজের মধ্যেই অনুশোচনায় ভুগছিলাম যে আমার মেয়েটা এভাবে আমাকে না জানিয়ে না বলেই চলে গেল। আমি কি ভুল করেছি যার কারণে ও আমাকে না জানিয়েই চলে গেল। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা, আমাদের কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আমাদের আমাদের নতুন করে সবটা দেখতে হবে। মুক্তিমাসি কিন্তু একা নয়, মুক্তিমাসির সঙ্গে অন্য কেউ জড়িত আছে, তাকে আমায় খুঁজে বের করতে হবে, কিন্তু সেটাও আমারও জানা দরকার। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, আমি দেখছি, আমি জানতে পারলে তো তোমাকে অবশ্যই জানাবো তাই না? তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ তাই, তুই আমাকে জানাবি, কিন্তু কিন্তু একদম ভুল করবি না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিবি কে এসবের পেছনে আছে। তখনই অখিলেশ বলতে থাকে, তার থেকে বড় কথা, মুক্তির হয়ে কোন উকিল দাঁড়াচ্ছে কোর্টে। তখনই দেখা যায় কেঞ্জল বলতে থাকে, সেটা অবশ্যই ব্যারিস্টার অভিজ্ঞান দত্তই হবে, তাছাড়া আর কে বা হবে? কারণ কারণ উনি তো চান আমাদের পরিবারের ক্ষতি, উনি তো ওনার সঙ্গে মিলে আছেন, তাই নিশ্চয়ই ওই ব্যারিস্টার অভিজ্ঞান দত্তই ওনার উকিল হবে। এরপরেই ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখি অভিজ্ঞান দত্ত কি করে জেতে আর ওই মুক্তি কি করে বেরিয়ে আসে। এবার মুক্তির এমন সাজার ব্যবস্থা করবো না, মুক্তি কোনোভাবে ওখান থেকে বেরোতে পারবে না। অনেক অনেক জ্বালিয়েছে, আর নয়, ওর জ্বালা আর নেওয়া যাচ্ছে না। এভাবে জ্বালাতে থাকলে কি করে চলবে বল? এবার ওকে যোগ্য শাস্তি দিতেই হবে।